আসসালামু আলাইকুম। কবিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমার প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং কবিটিক বাংলার সাথে আছো। বিশেষ করে তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষা কিন্তু 15 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো প্রথম পরীক্ষাটা হচ্ছে বাংলা। বাংলা নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, দেখো, তোমরা যারা 15 তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের পরীক্ষার কিন্তু বেশি দিন সময় নাই। তো সেই ক্ষেত্রে তোমরা যারা এখনো কয়েকটা সাবজেক্ট, যেমন বিজ্ঞান, গণিত, ইংলিশ, এই সাবজেক্টগুলো একটু পিছিয়ে আছো, এখনো সময় আছে এই সাবজেক্টগুলো কাভার করে নাও। বাংলাটা আরো পরে পড়বা। এই সাবজেক্টগুলো এখনো সময় আছে যে 5-7 দিনের ভিতরে 4-5 দিন তুমি বেসিক ক্লাসগুলো করতে পারো। তো আজকে আমি বিজ্ঞানের একটা অধ্যায়ের মোস্ট কিছু ইম্পর্টেন্ট টপিক গুলো আলোচনা করতে চাচ্ছি। একটু মনোযোগ সহকারে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা। আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আহ আশেপাশে ফেসবুক বা অন্যান্য নাটক, ইউটিউব না দেখে অনেকে এই ভিডিওটা পাবা। ক্লাস করাচ্ছি ভোকেশনালের নবম শ্রেণী সমাপনী পরীক্ষার জন্য। কিছুক্ষণ দেখবে, 1 মিনিট 2 মিনিট দেখার পরে নোটিফিকেশন আসবে বা ফেসবুকে চলে যাবা। স্ক্রল করতে করতে অনেক সময় রাত 12টা 1টা 2টা পর্যন্ত তুমি অন্য কাজে ব্যয় করবা। আমার মনে হয় ওই কাজগুলো না করে যদি তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট তোমার দরকার হয়, অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। পরবর্তী যে অন্যান্য যে ক্লাসগুলো আছে তুমি ইউটিউব থেকে দেখেও ভালো একটা রেজাল্ট করতে পারবে। শিক্ষার্থী কিন্তু যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। কারণ পরীক্ষা চলাকালীন সময় পরবর্তীতে ক্লাস 10-এ যখন উঠবা বা সকল প্রকার আপডেট কারিগরি শিক্ষা বোর্ডের যত আপডেট আছে সবার আগে পাওয়ার জন্য, শিক্ষার্থী একটা বিষয় খেয়াল করবো। আমরা আজকে বিজ্ঞানের একটা বিজ্ঞান সাবজেক্টটা আমরা দেখতে চাচ্ছি। একটু যদি দেখায়, এটা হচ্ছে বিজ্ঞানের একটা অধ্যায় আমরা দেখব। অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক এই বন্ধনের আজকে যে টপিকগুলো আমরা দেখতে যাচ্ছি, প্রথমে দেখব যোজ্যতা ইলেকট্রন, যোজনী, সংকেত, নিষ্ক্রিয় গ্যাস, অষ্টক 2-এর নিয়ম। এছাড়া দেখবো যে রাসায়নিক বন্ধনের দুইটা নিয়ম, পদ্ধতি বা প্রকারভেদ, আয়নিক বন্ধন এবং সমষ্টি বন্ধন। একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? ইতিমধ্যে আমরা ইলেকট্রন বিন্যাস শিখেছি। তো কোন পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেটাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। কেমন? আমি যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম তোমরা জানো যে 11, তাই না? তো প্রথম স্তরে থাকে সোডিয়াম। প্রথম স্তরে আমরা 2টা দিব সোডিয়ামের, পরের স্তরে দিব হচ্ছে 8টা। হ্যাঁ, এটা ইলেকট্রন বিন্যাসের নিয়ম। প্রথম স্তরে 2টা থাকে, পরের স্তরে 8টা থাকে, এর পরের স্তরে থাকবে একটা। কারণ কি? সোডিয়াম ইলেকট্রন সংখ্যায় আছে 11টা। তো প্রথম স্তরে 2টা, পরের স্তরে 8টা, 10টা চলে গেল। আর পরের স্তরে দিলাম একটা। এইবার সর্বশেষ স্তর ইলেকট্রন সংখ্যা কত? 1। এটা হচ্ছে তার যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। ওকে, আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করছিল লেখা একটু বড় করতে, তো বড় করে লেখার চেষ্টা করতেছি। শিক্ষার্থী, এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। জাস্ট সংজ্ঞা যদি আসে তো তুমি লিখবা ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এখন আমি আসবো যোজনীটা কি, এই ফার্স্ট টপিক। যোজনী, দেখো যোজনীটা একেবারে সহজ বিষয়। আমি যদি একটা উদাহরণ দিয়ে তোমাকে দেখাই, H2O। H2O কিসের সংকেত? পানির সংকেত। তো H2O পানির সংকেত। এই পানির সংকেত দিয়ে আমি তোমাকে যোজনী সংজ্ঞা দিয়ে দিতে পারি বা যোজনী বুঝিয়ে দিতে পারি। অথবা সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, কিছুক্ষণ আগে যে সোডিয়াম লিখলাম, এটা দিয়েও কিন্তু আমি যোজনীর সংজ্ঞা তোমার দিতে পারি। কেমন? যে অণু গঠনকালে, যোজনীর সংজ্ঞাটা কি? অণু গঠনকালে কোন মৌল অন্য কয়টা মৌলের সাথে যুক্ত হইতে পারলো, এই ক্ষমতাটাকে বলা হয় ওই মৌলের যোজনী। কেমন? দেখো, একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে বলো তো? 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, এই জন্য অক্সিজেনের যোজনী 2। দেখছো, একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তার মানে অক্সিজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা এখানে 2। এই জন্য তার যোজনী হচ্ছে 2। আবার হাইড্রোজেন কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে দেখো তো? একটা অক্সিজেনের সাথে জন্য যুক্ত হয়েছে, এই জন্য হাইড্রোজেন যোজনী কিন্তু 1। তার মানে আমরা কি পেলাম সংজ্ঞায়? যে অণু গঠনকালে একটা মৌল কয়টা মৌলের সাথে যুক্ত হইতে পারে অপর, সেই সংখ্যাটাকে বলা হবে যোজনী। আবার এই জায়গায় দেখো, একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, সোডিয়ামের যোজনী 1। আবার ক্লোরিন একটা সোডিয়ামের সাথে যুক্ত হয়েছে, এই জন্য ক্লোরিনের যোজনীও কিন্তু 1। ওকে, তো আমরা একটা বিষয় যেটা জানলাম, যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন, এটা সংজ্ঞাটা জাস্ট তোমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 2024 সালের নবম শ্রেণী সমাপনী পরীক্ষার জন্য। এবার আসো এই টপিকটা আমরা যদি দেখবো, সংকেত।
আচ্ছা, সংকেত দেখতে হলে আমাদের প্রতীকটা একটু জানা দরকার। প্রতীকটা আসলে কি একটু খেয়াল করবে। আমরা পদার্থের গঠন অধ্যায়তে প্রতীক দেখে এসেছি। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন, এই হাইড্রোজেন এত বড় নাম না লিখে জাস্ট এইচ দ্বারা হাইড্রোজেন বোঝায়। তার মানে হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। সোডিয়াম লিখলাম না তখন, সোডিয়াম, সোডিয়াম, সোডিয়ামকে কি লেখা যায়? Na। তাহলে সোডিয়ামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে Na, এই জন্য সোডিয়ামের প্রতীক হচ্ছে Na। তার মানে মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ওই মৌলের প্রতীক। যৌগের নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। হ্যাঁ, তাহলে সংকেত যদি তোমার সংজ্ঞায় আসে তুমি কি লিখবা? এই সংকেতের সংজ্ঞা লিখবা, কোন যৌগের নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। যেমন আমি তোমাকে লিখলাম পানি, পানি একটা যৌগ, অথবা সোডিয়াম ক্লোরাইড, তখন লিখছিলাম না, সোডিয়াম ক্লোরাইড, ক্লোরাইড, এই পানির সংকেত তখন আমরা লিখলাম H2O। তার মানে পানিকে আমরা এটাতে প্রকাশ করছি, এই জন্য পানির সংকেত হচ্ছে এটা। ওকে, পানির সংকেত। আবার সোডিয়াম ক্লোরাইড হচ্ছে NaCl, এটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের সংকেত। ক্লিয়ার? তার মানে যৌগের নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত, যৌগের নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত, আর মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। তাহলে তোমার এই টপিকটাও শেখা হয়ে গেল যে সংকেত কি, প্রতীক কি। এখন আসলে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বলতে কি বোঝো, অথবা নিষ্ক্রিয় গ্যাস স্থিতিশীল কেন, এই প্রশ্নটা অনেকবার আসে পরীক্ষায়, যে নিষ্ক্রিয় গ্যাস কি, অথবা নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা যারা এর আগের অধ্যায় পর্যায় সারণীটা দেখেছো বা পড়েছো তারা বুঝতে পারবো খুব সহজেই। পর্যায় সারণীতে 18 নম্বর একটা গ্রুপ আছে, 18 নম্বর গ্রুপে যে 7টা মৌল আছে, 7টা মৌলই হচ্ছে নিষ্ক্রিয়। কোন 7টা মৌল? দেখো, প্রথমে আছে হচ্ছে তোমার হিলিয়াম, তারপরে আছে নিয়ন, তারপরে আছে আর্গন, তারপরে আছে ক্রিপ্টন, তারপর আছে জেনন, এরপর আছে রেডন, এরপর আছে ওগানেসন। এই 7টা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস। এই 7টা যদি তুমি ইলেকট্রন দেখো, আর্গনের আছে, হিলিয়ামের আছে 2টা, নিয়নের আছে 10টা, আর্গনের আছে 18টা, ক্রিপ্টন আছে 36টা, এটা আছে 54টা, এটা আছে 86টা, আর এটা আছে 118টা ইলেকট্রন। এই হিলিয়াম বাদ দিয়ে বাকি যদি এই 6টা মৌলের কথা তুমি চিন্তা করো, 6টা মৌল ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে, সর্বশেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে। একটা বিষয় চিন্তা করবা যে 118টা মৌল এ পর্যন্ত আবিষ্কার হয়েছে, 118টা মৌলের ভিতরে সবাই সর্বশেষ স্তরে 8টা করে ইলেকট্রন করতে চায়, জাস্ট হিলিয়াম বাদে এই গ্যাসগুলোর মধ্যে। তো যদি সর্বশেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে তাহলে বুঝবো সেটা হচ্ছে নিষ্ক্রিয়, সেটা হচ্ছে নিষ্ক্রিয়। যার কারণে এই 6টা মৌল এবং এই 6টা মৌল নিষ্ক্রিয়, কারণ ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ স্তর পূর্ণ আছে, তার যে কোনো ইলেকট্রন থাকা দরকার স্থিতিশীলতার জন্য, তার পূর্ণ আছে, এই জন্য সে ইলেকট্রন ছাড়তেও চায় না, গ্রহণ করতে চায় না, এই জন্য সে নিষ্ক্রিয়। হিলিয়ামটা শুধু ব্যতিক্রম, হিলিয়ামের বাইরের স্তর একটা আছে 2টা ইলেকট্রন, আমরা জানি প্রথম স্তরে 2টা থাকতে পারে, সে 2টাই আছে, যার কারণে হিলিয়ামও কিন্তু স্থিতিশীল এবং সে নিষ্ক্রিয় গ্যাস। তার মানে নিষ্ক্রিয় গ্যাস আমরা বলতে পারি যে 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে পর্যায় সারণীর, এই পর্যায় সারণীর 7টা মৌলকে আমরা বলবো নিষ্ক্রিয় গ্যাস। এরা কেন স্থিতিশীল? কারণ এরা ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পারি সর্বশেষ কক্ষপথ তাদের 8টা ইলেকট্রন পূর্ণ আছে, তারা ইলেকট্রন ছাড়তেও চায় না, গ্রহণ করতেও চায় না, এই জন্য তারা রাসায়নিক এবং ভৌতভাবে নিষ্ক্রিয়। ওকে, এই টপিকটা তুমি খুব ভালোভাবে পড়বা। এখন আসো অষ্টক এবং দ্বিয়ের নিয়ম, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যে অষ্টকের নিয়ম বলতে কি বুঝো, দ্বিয়ের নিয়ম বলতে কি বুঝো। দেখো, ইলেকট্রন ছেড়ে অনুগঠন করুক বা যাই করুক, ইলেকট্রন ছেড়ে বা গ্রহণ করে যদি সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন করতে পারে, 8টা ইলেকট্রন করতে পারে, তাহলে আমরা সেটাকে বলবো অষ্টকের নিয়ম। কি বলবো? ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে যদি সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন করে তাহলে বলবো আমরা সেটাকে অষ্টকের নিয়ম। যেমন দেখো, তখন আমরা সোডিয়াম লিখলাম না, সোডিয়াম Na, প্রথম স্তরে 2টি ইলেকট্রন থাকে, পরের স্তরে থাকে হচ্ছে 8টি, পরের স্তর থাকে 1টি। মনে করো এই সোডিয়াম অনুগঠন করতে হোক যাই করতে হোক, বাইরের 1টি ইলেকট্রন সে নিজের প্রয়োজনে ছেড়ে দেয়, তাহলে সে যদি 1টি ইলেকট্রন ছেড়ে দেয় তার বাইরে এখন কয়টা ইলেকট্রন হয়ে গেল? দেখো তো, বাইরে কিন্তু 8টি ইলেকট্রন হয়ে গেল, তার মানে সে ইলেকট্রন ছেড়ে দিয়ে বাইরের স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ করছে। এই নিয়মটাকে বলা হবে
অষ্টকের নিয়ম। যখন সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়বে তখন হয়ে যাবে সোডিয়াম একটা প্লাস। এটা হচ্ছে অষ্টকের নিয়ম। এবার আসো দুইয়ের নিয়ম। ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে, ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে যদি ইলেকট্রনের কক্ষপথে জোড়া ইলেকট্রন করে, জোড়া ইলেকট্রন করলে সেটাকে বলা হবে দুইয়ের নিয়ম। যেমন দেখো এই সোডিয়াম কিন্তু ইলেকট্রন ছেড়ে বাইরের কক্ষপথে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া করছে, তার মানে এটা কিন্তু দুইয়ের নিয়মও ফলো করছে। হ্যাঁ, যেমন দেখো লিথিয়াম, লিথিয়াম হচ্ছে 3, তাহলে প্রথম স্তরে 2টা, পরের স্তরে 1টা। এখন সে কি করবে, এ একটা ইলেকট্রন ছেড়ে দিবে, এক ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে বাইরের স্তরে তার কয়টা হবে, 2টা ইলেকট্রন, তাহলে সে এক জোড়া করছে, এজন্য সে দুইয়ের নিয়ম মেনে চলেছে। ওকে শিক্ষার্থী বিন্দু, তো এই 5টা টপিক জাস্ট ক নম্বর প্রশ্নের জন্য তোমরা খুব ভালোভাবে পড়বা, এবং খ নম্বর প্রশ্নের জন্য এই দুটো প্রশ্ন তোমাকে পড়তে হতে পারে যে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার কারণ ব্যাখ্যা করো, আর অষ্টক ও দুইয়ের নিয়ম বলতে কি বুঝো, বা অমুক যৌগে অষ্টক ও দুইয়ের নিয়ম মেনে চলেছে কিনা সেটা তোমাকে শিখতে হবে। এবার আসো মেন টপিক চলে আসছি তোমাদের, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন আসলে কি, যে অনুগঠনের জন্য যে শক্তির, অনুগঠনের জন্য যে শক্তিটাই হচ্ছে বন্ধন করায় সেটা হচ্ছে কিন্তু রাসায়নিক বন্ধন। যেমন আমরা তখন কিছুক্ষণ আগে লিখলাম সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম আর ক্লোরিন যে শক্তির বলে একসাথে হয়েছে সেটাকে বলা হবে রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন তোমাদের বইতে 3 প্রকার আলোচনা করা আছে বা 4 প্রকার আলোচনা করা আছে। মূল যে 2 প্রকার সেটা আমরা এখানে লিখেছি, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। এই আয়নিক এবং সমযোজী বন্ধন থেকে তোমার 100% প্রশ্ন আসবে, তোমাকে শিখতে হবে। আমরা এখন আয়নিক বন্ধনটা শিখবো, একটু পদ্ধতিটা মনে রাখবা। আয়নিক বন্ধন, আয়নিক বন্ধনটা কিসের মধ্যে হয়ে থাকে সেটা যদি আমরা দেখি, আয়নিক বন্ধনটা হয় তোমার সাধারণত ধাতু এবং অধাতুর মধ্যে। আয়নিক বন্ধনটা কিসের মধ্যে হয়, ধাতু এবং অধাতুর মধ্যে। তাহলে আসো ধাতু কারা, আমরা যে 118টা মৌল জানি এ পর্যন্ত আবিষ্কার হয়েছে, 118টা মৌলের ভিতরে যে সকল মৌল নিজের প্রয়োজনে ইলেকট্রন ছেড়ে দেয় তাদেরকে বলা হয় ধাতু, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অধাতু। তাহলে এমন 2টা মৌল এখানে লাগবে আয়নিক বন্ধন করার জন্য, একজন ইলেকট্রন ছাড়ে আর একজন ইলেকট্রন গ্রহণ করে, এরকম 2টা মৌল থাকলে কিন্তু তারা আয়নিক বন্ধনে পা দিবে। কেমন একটু খেয়াল করি, সবচেয়ে সহজ আমরা যদি দেখি, সোডিয়াম প্রথম স্তরে 2টা, পরের স্তরে 8টা, আমি কিন্তু আয়নিক বন্ধন দেখাচ্ছি, হ্যাঁ এই পরের স্তরে 1টা। আবার ক্লোরিন দেখো, ক্লোরিন হচ্ছে প্রথম স্তরে 2টা, পরের স্তরে 8টা, পরের স্তরে দেখবা 7টা, কারণ ক্লোরিন হচ্ছে 17। একটা বিষয় দেখো তো, এই সোডিয়ামের সে যদি স্থিতিশীলতা অর্জন করতে চায়, বাইরের স্তরে 8টা করতে হবে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে চায়, বাইরের স্তরে 8টা পূর্ণ করতে চায়। তো এর যদি বাইরের স্তরে 8টা করতে চায় তাহলে কিন্তু এর বাইরে এখন 7টা ইলেকট্রন দরকার। তাহলে 7টা ইলেকট্রন তার গ্রহণ করা সহজ না একটা ছেড়ে দেওয়া সহজ, এক ইলেকট্রন তার ছেড়ে দেওয়া সহজ, এজন্য সোডিয়াম এক ইলেকট্রন ছেড়ে দেয়। আবার ক্লোরিনের দেখো বাইরের স্তরে 7টা আছে, তাহলে 8টা করতে হলে তার মাত্র এক ইলেকট্রন দরকার, তাহলে 7টা ছাড়ার থেকে এখানে একটা গ্রহণ করা সহজ। এই জন্য সোডিয়াম আর ক্লোরিনকে যদি তুমি পাশাপাশি রাখো তাহলে সোডিয়ামের এই ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দেয়, যখন দিয়ে দেয় তখন সোডিয়ামের বাইরে কয়টা হয়ে গেল, 8টা হয়ে গেল। তখন বিষয়টা হলো এরকম, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, দিয়ে হলো সোডিয়াম প্লাস। তোমরা জানো যে ইলেকট্রন ছাড়লে ধনাত্মক আয়নে রূপান্তর হয়, একটা ছাড়লে একটা প্লাস। এই ইলেকট্রনটা গ্রহণ করলো মানে প্লাস করলো কে, প্লাস করলো কে, ক্লোরিন, করে Cl মাইনাস হলো। তার মানে এখানে যে সোডিয়াম, এর পরবর্তী যে চিত্রটা হবে তুমি এভাবে চিত্র দিয়ে ব্যাখ্যা করবা, এক ইলেকট্রন এভাবে দেখাবা চলে গেছে, এর পরে আর একটা এরকম ডায়াগ্রাম আঁকাবা, সেখানে এই চিত্রটা দিবা। এই যে এখানে হচ্ছে সোডিয়াম একটা প্লাস হয়েছে আর ক্লোরিন হচ্ছে একটা গ্রহণ করছে, যার কারণে ক্লোরিন একটা মাইনাস হয়েছে। এই যে সোডিয়াম একটা ছেড়ে দিচ্ছে, সোডিয়াম প্লাস, ক্লোরিন একটা গ্রহণ করছে, ক্লোরিন মাইনাস, দুইটা মিলে এখানে সোডিয়াম ক্লোরাইড গঠন করছে। এই হচ্ছে আয়নিক বন্ধন। একই রকম ভাবে তুমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন করতে পারবা, একই রকম ভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন করতে পারবা। যত আয়নিক বন্ধন আছে, এক কথায় একটি ধাতু এবং একটি অধাতু যদি তারা বন্ধন করে তাহলে সেটা হবে আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধনের সঙ্গে আমরা কি পেলাম, যে ধাতু ইলেকট্রন ছাড়লে কি হয়, এটাকে বলা হয় ক্যাটায়ন, প্লাস হলে এটাকে কি বলে, ক্যাটায়ন। তাহলে ধাতু ইলেকট্রন ছেড়ে ক্যাটায়ন, এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করছে, কারণ ক্লোরিন এখানে অধাতু গ্রহণ করছে, অধাতু গ্রহণ করে মাইনাস হলে বলা হয় অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন
আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন করে সেটাকে বলা হয় আয়নিক বন্ধন। ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমার এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই পদ্ধতিতে তোমাকে শিখতেই হবে। কয়েকবার দেখবা, তাহলে দেখবা যে তোমার আর কোনো দুর্বলতা থাকছে না। এবার আসো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা হয় কিসের মধ্যে? দেখো, সমযোজী বন্ধনটা হয় হচ্ছে অধাতু অধাতুর মধ্যে। অধাতু অধাতুর মধ্যে। তাহলে কি এখানে কেউ কিন্তু ইলেকট্রন ছাড়ে না। আর অধাতু যেহেতু একজন ছাড়ার কাউকে পাচ্ছে না, তার মানে সে কিন্তু গ্রহণও করে না। তাহলে কি ঘটনা ঘটে? তাহলে ঘটে হচ্ছে শেয়ার করে। তাহলে শেয়ার করে যে বন্ধন হয় সেটাকে বলা হবে সমযোজী বন্ধন। তার মানে অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন করে সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। কেমন? একটা উদাহরণ দেখো, মনে করো হাইড্রোজেনের বাইরের স্তরে একটি ইলেকট্রন আছে। এখানে একটা হাইড্রোজেন, তার বাইরের স্তরে একটি ইলেকট্রন আছে, কিন্তু দুইটা হলে কার মতো হতো? দুইটা হলে হিলিয়ামের মতো হতো, নিষ্ক্রিয় গ্যাস। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম হিলিয়ামের দুইটা ইলেকট্রন আছে। এই হাইড্রোজেন স্থিতিশীলতা অর্জনের জন্য আরেকটা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন করে। কেমন করে? এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন পাশাপাশি আসে, এই যে এই ইলেকট্রনটা সে এখানে দিয়ে দিয়েছে, আর এই ইলেকট্রনটা এই হাইড্রোজেন এখানে দিয়ে দিয়েছে। এখন বলো তো, এই হাইড্রোজেন ইলেকট্রন কয়টা? যদি তুমি এটা ধরে রাখো, এই হাইড্রোজেন ইলেকট্রন কিন্তু দুইটাই ব্যবহার হচ্ছে, আবার এই হাইড্রোজেন ইলেকট্রন কিন্তু দুইটা ব্যবহার হচ্ছে। তার মানে এই জায়গায় একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে H2 গঠন করে ফেলছে। এটা হচ্ছে সমযোজী বন্ধন। একই রকম ভাবে তোমার Cl2 গঠন হইতে পারে, একই রকম ভাবে অক্সিজেন 2 গঠন হইতে পারে, একই রকম ভাবে H2, এই পানিটাও কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে গঠন হয়েছে ইলেকট্রন শেয়ার করে। কিভাবে? দেখো, পানিটা তোমাদের দেখাই দিই, তাহলে তোমরা ভালোভাবেই মানে বুঝতে পারবা যে পানি আসলে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠন হয়। দেখো, অক্সিজেনের বাইরের স্তরে ইলেকট্রন কয়টা আছে? প্রথম স্তরে যদি আমরা দুইটা দিই, অক্সিজেনের বাইরের স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? তুমি জানো অক্সিজেন কত? 8। তাহলে বাইরের স্তরে ইলেকট্রন থাকবে হচ্ছে তোমার 6টা। ওকে, এই যে 6টা, 2 2 4 আর 1 6, এটা কিন্তু অক্সিজেন। এবার কি করছে সে? এখানে একটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, অক্সিজেনের একটা ইলেকট্রন, আবার এখানে আর একটা হাইড্রোজেনের সাথে সেই ইলেকট্রন শেয়ার করছে। করলে কি হলো? দেখো, হাইড্রোজেনের বাইরে দুটো হয়ে গেল, হাইড্রোজেন স্থিতিশীল হয়ে গেল। আবার অক্সিজেনের বাইরে দেখো 4টা হয়ে গেল, অক্সিজেন কিন্তু স্থিতিশীল হয়ে গেল। সেক্ষেত্রে দুইটাও স্থিতিশীল হলো এবং ইলেকট্রন শেয়ার করলো, গঠন করলো H2O, পানি। এই হচ্ছে তোমার সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের তুমি সংজ্ঞাটা কি দিবা? যে অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন করে সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। শিক্ষার্থীবৃন্দ, আজকে যে টপিকগুলো শিখলাম মোস্ট ইম্পর্টেন্ট, এই 6টা টপিক তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে। বিজ্ঞানের কয়েকটা ক্লাস দিব পরীক্ষা শুরু করার আগে। এই ক্লাসগুলো এবং বিগত যে ক্লাসগুলো দিয়েছি খুব ভালোভাবে যদি তুমি দেখো, বিজ্ঞান আশা করি তোমাকে প্রাইভেট পড়া লাগবে না, এই ইউটিউব চ্যানেল থেকে দেখেই। আর আমার যে স্পেশাল সাজেশন গুলো আছে, বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো উত্তর সহ করা আছে, এগুলো তোমাকে নিতে হবে। কারণ এই তোমার বেসিক ক্লাসগুলো আর সাজেশন মিলে যদি তুমি পড়ো 100% এ ক্লাস পাবা। শিক্ষার্থীবৃন্দ, যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতেই পারো, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কমিউনিটি বাংলার সাথেই থাকবে। পরীক্ষার জন্য সবার জন্য দোয়া রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।